নমস্কার। কবিতা খুব ভালো কথা যে আমার এই ব্যস্ততা বা আমার যে জগৎটা রয়েছে, যেটা আমার পেশা বা যেটা আমার করতে হয়, যেটা আমাকে রেগুলারলি ৮ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা, কিন্তু আমার মনে হয় যে আমার কবিতা না থাকলে মনে হয় এই কর্মটাও আমার হতো না। কারণ কবিতাই আমাকে বাঁচিয়ে রাখে, প্রতিটা মুহূর্ত আমাকে বাঁচিয়ে রাখে এবং আমি বেঁচে থাকি কবিতার মধ্য দিয়ে। এই কবিতা একেবারে শুরুটা সেই ছোটবেলা থেকেই যা হয়, গড়পড়তা বাঙালি কবিতা লেখে একটু অবিন্যস্ত হাতে, অন্যরকমভাবে। তো সেরকমই আমার স্কুল লাইফ থেকেই কবিতা লেখা শুরু হয়েছিল। সেই রেঞ্জ বা সেই সুরটা এখনো রয়ে গেছে এবং যে কারণে আমার মনে হয় যে কবিতার জন্যই বাঁচা এবং কবিতার জন্যই আমি বেঁচে আছি এবং এখনো কবিতা লিখেই হয়তো আমার এই যে কাজ, মূল স্রোতের যে কাজ, সেটা হয়তো কবিতাই আমার অনুপ্রেরণা, কবিতার মধ্য দিয়েই বাঁচি। কবিতা আমার কাছে মনে হয় যে একটা প্রাণ। কবিতা মানে একটা জীবন্ত, মানে প্রাণের মতোই। যেমন আমরা প্রাণী, আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা খাওয়া দাওয়া করি, প্রতিদিন আমরা বাঁচি, তো কবিতাও এমন একটা সত্তা যেটা একটা প্রাণের মতো, একটা জীবনের মতো মানুষকে বা কবিকে বা যারা এই অনুভব করেন তাদেরকে হয়তো বাঁচিয়ে নিয়ে রাখে, বাঁচিয়ে নিয়ে চলে এবং তাদের যাত্রাপথকে সুগম করে যারা এই অনুভূতিটা ধরতে পারে। এখন আমার কবিতা বা আমার লেখালেখির মধ্যেও সেই সুরটা আছে এবং সেটা আমার মনে হয় যে কবিতার মধ্য দিয়েই সেই প্রাণটা আমি পেয়েছি এবং তার ফলে কবিতা আমার অনুপ্রেরণা এবং আমার কাজ, আমার দর্শন এবং সমাজ চেতনা এবং যা লেখায় আছে সেগুলো সবটাই কবিতার মধ্য থেকেই অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা যেরকম ওই ছোট ছোট শব্দগুলোকে বেছে যেভাবে উপস্থাপন করা যায়, আমার মনে হয় সেভাবেই এই লিখতে লিখতেই আমার সেগুলো আমি স্বতঃস্ফূর্তভাবে সেগুলো এসছে এবং জীবন দর্শনের কথাও স্বাভাবিকভাবেই কবিতার মধ্যে চলে এসেছে। আসলে কবিতা যখন লিখতে বসি তখন আমার মধ্যে ওই যে অনুপ্রেরণা, কবিতার মধ্যে যে অনুপ্রেরণাটা, সেটা আমার মধ্যে সেই অনুভূতিটা জাগ্রত হয়। এটা স্বাভাবিকভাবেই হয়। আমার হাতে কলম কাগজ থাকলে আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসে, যেখানে শব্দ বা অন্যান্য শব্দের যে সমস্ত বিচরণ, যে ধরনের শব্দ ব্যবহার করা উচিত, উপস্থাপন করা উচিত, এইসব ব্যাকরণগত বিষয়গুলো হয়তো মাথায় থাকে না, কিন্তু অনাবিলভাবেই বেরিয়ে আসে আমার ভাবনাটা, আমার দর্শন, আমার চিন্তা, আমার অতীত, আমার বর্তমান, বা কিভাবে আমরা এগোচ্ছি আমাদের সমাজ দর্শন, যা কিছু তার মধ্যে প্রেম, ভালোবাসা, মানুষের সম্পর্ক এবং তার মধ্যে সব কিছুই, যে সমস্ত জটিলতাগুলো থাকে সব কিছুই চলে আসে খুব স্বাভাবিকভাবে। সেখানে আমাকে শব্দ চয়নের জন্য কোনো রকমভাবে আলাদা করে বা অন্যভাবে কোনো ভাবনা ভাবতে হয় না, কাটাছেড়াও করতে হয় না। অনাবিলভাবেই এগুলো স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে আমার কবিতার মধ্যে। সেজন্য কবিতার মধ্যে আমার শব্দের চয়নের কোনো মানে চয়েস বা কোনো রকম কোনো কিছু নেই, সেটা অনাবিলভাবেই যা আসে চিন্তা ভাবনা, সেভাবেই আমার লেখা, এভাবেই চলে আমার কবিতা এবং কবিতার পাঠকরাও আমার সেটাই পছন্দ করেন বলে মনে হয়, যাদের কাছে পৌঁছতে পারি। এবং আমার মনে হয় যে সহজ সরল কথা, একদম যেটা প্রাণের কথা, সেটাকে সহজভাবে বলাটাই ভালো এবং বললে মনে হয় একটা আমাদের মধ্যে ইন্টারাক্ট তৈরি হয়। কারণ কবি এবং পাঠক পাঠিকার মধ্যে
যদি ইন্টারাক্ট, যদি রিলেশন, যদি সম্পর্ক না তৈরি হয়, যদি একটা বন্ডিং না তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে কবিতা লেখার যে বিষয়টা, যে সফলতা, মানে পাঠকের কাছে যদি সেটা গ্রহণযোগ্য হয়, পাঠকের হৃদয়ে গিয়ে যদি পৌঁছায়, পাঠকের আত্মাকে স্পর্শ করে, আমার মনে হয় একজন কবি সেটাই বড় পাওনা। এর থেকে একজন কবির কাছে আর বেশি কিছু পাওনা হতে পারে না বলে আমার ধারণা। এবং সেই জন্য আমার কবিতাগুলো আমার মতো করেই, আমার অনুভূতি, আমার স্পর্শ এবং আমার সব কিছু সামগ্রিকভাবে আমার এটাই লেখা, এবং এভাবেই আমি চলি। যে কবিতার সঙ্গে পাঠকের যে যোগাযোগটা, যেটা আমি একটু আগেই বললাম, যে পাঠকের কথা ভেবে কবিতা লেখা, না কবিতা আমি নিজস্বভাবে লিখছি, সেটা পাঠকের কাছে পৌঁছলো বা কি হলো, সেই ব্যাপারটা কিভাবে আপনি দেখেন, বা এই বিষয়টা, এটা আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কবিতা লেখার মধ্য দিয়ে পাঠকের সঙ্গে যোগাযোগটা খুব স্বাভাবিকভাবে তৈরি হয়। কারণ আমি যে কথাগুলো আমার লিখি, বা আমার কবিতার মধ্যে যে দর্শন বা যে কথা থাকে বা যে ছবিটা থাকে, সেটা খুব স্বাভাবিক মানুষের জীবনের একেবারে বিষয়, একদম স্বাভাবিক বিষয়। এখানে কোনো অত্যাধুনিক কোনো ব্যাপার বা অন্য কোনো কিছু না। একটা সাধারণ মানুষ যেভাবে তার জীবন যাপন করে, যেভাবে তার সুখ দুঃখ, তার সংসার, তার অতীত, তার বর্তমান, সবটা নিয়ে বাঁচে, তো সেগুলোই যদি আমার কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়, তাহলে আমার মনে হয় না যে পাঠকের জন্য আলাদাভাবে চিন্তাভাবনা করে একটা কবিতা লিখে আমি তার কাছে পৌঁছবো, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ এর মধ্য দিয়েই আমি কবিতার মধ্য দিয়ে আমি পাঠকের কাছে পৌঁছে গেছি, এবং বা পৌঁছাই। এবং তাতে আমি নিজস্বভাবে আমি দেখেছি বহু পাঠক পাঠিকা আমাকে টেলিফোন করে বা আমার বই পড়ে তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে এইগুলো আমি বলতে চেয়েছিলাম, বা এগুলো আমার মধ্যেও আছে, আমিও কিছু লিখতে চেয়েছিলাম এভাবেই, কিন্তু আপনি সেইগুলোই বলেছেন, এগুলোই লিখেছেন, আমাদের মনের কথাগুলি এর মধ্যে আছে। তখন আমার মনে হয় যে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিকঠাক। পাঠকের কাছে পৌঁছানোর জন্য আলাদা করে ভাবার কোনো প্রয়োজন হয় না। কবিতার মধ্য দিয়েই, কবিতার প্রকাশের মধ্য দিয়েই, লেখার মধ্য দিয়েই স্বাভাবিকভাবেই কখন পৌঁছে গেছি, সেটা আমিও হয়তো কখনো সবসময় টের পাইনি। আমি যে পেশায় রয়েছি, প্রচুর মানুষের সঙ্গে সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় ইন্টারাক্ট চলে। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন অংশের মানুষ, সমাজের বিভিন্ন অংশের মানুষ। তো তাদের জীবন কাহিনী স্বাভাবিকভাবেই কখনো কখনো উঠে আসে, এবং তাদের অতীত, সেগুলোও কখনো কখনো চলে আসে। তো আমার কবিতা লেখার সময় অবশ্যই সেগুলো খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমার কবিতার মধ্যে। তাদের যন্ত্রণা, তাদের ব্যথা, তাদের দুঃখ, তাদের সমস্ত কিছু, সেগুলো আমার কবিতায় স্বাভাবিকভাবেই চলে এসেছে। এবং আমি সেগুলো দেখেও, মানে সেগুলোকে আমার কবিতার মধ্য দিয়ে প্রকাশ হয়েছে। এবং সেখানেও যে কিছু একেবারেই যে সবসময় মানুষের জীবন যে হতাশা, দুঃখ, এগুলো আছে, এগুলোর মধ্য দিয়েও আমাদের যে ইতিবাচক বিষয়, যেটা আমাদের বাঁচতে হবে, জীবনে আমরা এসেছি লড়াই করতে, লড়াই করেই আমরা বাঁচবো, এবং সেভাবেই যে আমাদের এগোনো উচিত। হয়তো সাময়িকভাবে আমরা দুঃখ বা সমস্যার মধ্য দিয়ে হাঁটছি সকলেই, সেটাকে আমরা হয়তো আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সঠিক পথে যদি আমরা থাকি এবং সঠিকভাবে যদি পথ চলি, আমাদের আদর্শ নিয়ে যদি আমরা চলি, আমরা সেটাকে একসময় সেটাকে ঠিকঠাকভাবে অতিক্রম করে আমরা জীবন পথে এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস, এবং সেটাই আমার কবিতার মধ্যে প্রস্ফুটিত হয়েছে সর্বক্ষেত্রে। এখনো পর্যন্ত আমার এটা মনে হয় যে আরো কিছু বলার আছে, আরো কিছু দর্শন বা আরো মানুষের জীবনের, অ্যাকচুয়ালি আমাদের তো কবিতা মানে মানুষের জন্য, পাঠক পাঠিকার জন্য, তো সেই জন্য মানুষের জীবনের আরো অনেক দিক, যেগুলো আমার মনে হয়েছে যে এখনো পর্যন্ত লেখা হয়ে ওঠেনি, আরো কিছু বলার বাকি আছে। এবং সেটা আমার কবিতার মধ্যেও, কিছু কিছু কবিতার মধ্যে দেখা গেছে, কিছু রিফ্লেকশন আছে যে অনেক কিছু বাকি রয়ে যায়, সব কিছু বলা হয়ে ওঠে না। তো সেরকমই আমি সেই সুরেই বলবো যে আমার এখনো অনেক কথাই বাকি আছে, বলা হয়ে ওঠেনি। আগামী দিনে নিশ্চয়ই আমার কবিতার মধ্য দিয়ে আমি সেগুলো বলার চেষ্টা করব, কারণ আমার কাছে কবিতাই একমাত্র হাতিয়ার
মানুষের কাছে, পাঠক পাঠিকার কাছে পৌঁছানোর জন্য। তার জন্য আলাদা করে খুব বেশি চিন্তা ভাবনা করার আমার প্রয়োজন পড়েনি। যেভাবে এসছে, যেভাবে আমার কবিতা আমার কলম দিয়ে এসেছে অনাবিলভাবে, সেভাবেই আমি আগামী দিনে না বলা কথাগুলো লেখার আমি জন্য সচেষ্ট থাকব। মানে অনেক কবি হয়তো শব্দ নিয়ে, শব্দ চয়ন বা শব্দের বিষয় তাদের মধ্যে একটু মানে ওই যেটা হয় একটু পর্যবেক্ষণ করা বা পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো হয়তো কোনো কবি বা কোনো লেখক তারা করে থাকেন বা করেন। নিশ্চয়ই সেটা একেবারেই তাদের পৌঁছানোর, আমি বলবো অবশ্যই তারাও তো পৌঁছন পাঠকের কাছে, পাঠিকার কাছে, তাদের হয়তো পৌঁছানোর একটা হাতিয়ার বা এইভাবেই তারা পৌঁছে যান। প্রত্যেকটা কবিই চেষ্টা করেন পাঠক পাঠিকার হৃদয়ে পৌঁছতে, সেটা তাদের একটা রাস্তা বা পথ। আমার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই আমাকে হন্ট করেনি যে আমাকে শব্দ চয়ন করে এখানে এটা বসাতে হবে বা এটা না বসালে হয়তো সেটা কীরকম লাগবে, এটাকে কেটে দিয়ে আবার নতুন করে লিখি, এরকম কিছুই হয়নি। এবং আমি যখন লিখতে বসি ওইভাবেই লিখি, যেটা আমার আসে, স্বাভাবিকভাবেই যেটা আসে। তার জন্য কোনো শব্দ চয়নের বাড়াবাড়ি রকমের কোনো মাত্রাতিরিক্ত কোনো বাড়াবাড়ি সে ধরনের কিছু আমার মধ্যে হয়নি বা আমি এটা করিও না। স্বাভাবিকভাবে যেগুলো আমার বক্তব্য, যেটা আমার বলার যেটা বিষয়, সেটা আমার শব্দ এবং আমার কবিতা বা যে অক্ষর, সেগুলো খুব স্বাভাবিকভাবেই আমার চলে আসে এবং যেটা আমি বলতে চাই সেটা আমার যে সমস্ত শব্দগুলো দিয়ে আমার বলা হয়ে যায় তাতেই আমার লেখাটা হয়। সুতরাং এখানে অতিরিক্ত বাড়াবাড়ি বা কোনো রকম কোনো আলাদা করে আমাকে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করতে হয় না। স্বাভাবিকভাবে যে শব্দগুলো আসে কবির ক্ষেত্রে বা একটা কবিতা লেখার ক্ষেত্রে, সকল কবির কথাই বলি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবে যেগুলো আসে স্বতঃস্ফূর্তভাবে, হয়তো সব কবির ক্ষেত্রেই তো বিভিন্ন রকম, প্রত্যেকের পথটা তো একই নয়, মানে পৌঁছানোর পথ তো বিভিন্ন। সব পথই তো মানে একটা বড় জায়গায় গিয়ে মানে সেই সমুদ্রে এসেই মিশছে, সেই বড় মানে পাঠকের কাছে, একটা পাঠক সমাজের কাছে এসে মিশছে। সুতরাং ওয়েটা মানে পথগুলো আলাদা, তাদের পথটা ওইভাবেই হয়তো তারা সেভাবে পৌঁছতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে এত মানে পরীক্ষা নিরীক্ষা বা এই সমস্ত পর্যবেক্ষণ এগুলো করতে হয়নি। স্বাভাবিকভাবে যা এসছে আমি সেভাবেই কবিতা লিখি এবং সেটা পাঠকের কাছে, পাঠকের হৃদয়ে স্পর্শ করে এবং পাঠক সেইভাবে তাদের প্রতিক্রিয়া জানান। তাতেই আমার মনে হয় যে হয়তো ঠিকঠাকই মানে আছে বা আমি ঠিকমতো পৌঁছতে পেরেছি। কারণ এখনো পর্যন্ত পাঠকদের থেকে এরকমটা হলে আর একটু ভালো হতো বা আপনি এই শব্দটা কেন এখানে বলেননি, এই ধরনের পাঠ প্রতিক্রিয়া বা পাঠক প্রতিক্রিয়া সেরকম এখনো পর্যন্ত আমার জীবনে তেমনভাবে ঘটেনি। সুতরাং আমি দেখলাম যে তখন মানে পাঠক যখন নিতে পারছেন বা পাঠিরা তারা যখন নিতে পারছেন, আমার সঙ্গে যখন একটা ইন্টারাক্ট করতে পারছেন, আমার সঙ্গে একটা বন্ডিং হচ্ছে যখন কবিতার মধ্য দিয়ে, তাহলে একজন কবির কাছে এর থেকে আর বড় প্রাপ্তি আর কি হতে পারে। আমার মনে হয়েছে যে ঠিকই আছে, মানে আমার লেখা বা আমার পৌঁছানোটা পাঠকের কাছে, সেটা হয়তো এই মাধ্যমটা ঠিকই আছে। একেবারেই ঠিকঠাক যে সত্যি কথা, কবিতা আমাদের পড়তে হয়। আমি যখনই সময় পাই কবিতা, বিভিন্ন ধরনের কবিতা পড়ি, বিভিন্ন লেখক লেখিকা, কবির লেখক, বিভিন্ন ধরনের লেখা তাদের পড়ি এবং পড়ে আমার সেগুলো একটা বড় শিক্ষা, লার্নিং হয় যে তাদের বক্তব্য, তারা কিভাবে পৌঁছচ্ছেন পাঠক পাঠিকা, লেখক মানে আমাদের পাঠক পাঠিকার কাছে বিভিন্ন লেখার মাধ্যমে তো তাদের সেই দর্শনগুলো মানে লেখার দর্শন, লেখারও তো একটা নিজস্ব দর্শন থাকে, নিজস্ব সত্তা থাকে। তো আমার মনে হয় যে তারাও প্রাণ প্রতিষ্ঠা করছেন কবিতা, সেটার মধ্য দিয়ে মানে কিভাবে করছেন সেগুলো আমার খুব ভালো লাগে এবং সেগুলো আমি যথেষ্ট পড়াশোনা করি যখনই সময় পাই আমার মধ্যে, মানে যখনই আমি নিজস্ব কাজের ফাঁকে যেটুকু সময় পাই আমি সেগুলোকে পড়ে তাদের কবিতা, তাদের লেখা, তারা যেভাবে পৌঁছচ্ছেন পাঠক পাঠিকার কাছে সেইটাকে আমি নিজস্বভাবে অনুভব করি, তার লার্নিং, তার শিক্ষাটা নিই এবং আমার মনে হয় যে সাম্প্রতিককালে যারা লিখছেন তারা প্রত্যেকেই ভালো, কম বেশি তারা নিশ্চয়ই মানে পাঠকের কাছে তো পৌঁছচ্ছে। আর আমার ভালো মন্দের বিচারটা আমার দর্শনটা নেই, আমি লেখার দর্শনটাকে দেখি। আমি কোন শব্দ কতটা কি লিখেছেন, 2 পাতা বা 5 পাতা, এগুলো বিষয় না। একটা মানুষকে কেমন দেখতে, তার মুখশ্রী কতটা ভালো,
তিনি কতটা সুপুরুষ বা কত সুন্দর, আমার মনে হয় এইগুলোতে থেকে তার হৃদয়টা কত সুন্দর, তার তার বিহেভিয়ার, আমার মনে হয় কবিতার ক্ষেত্রেও তাই। যদি কবিতার আপনার নিজস্বতাটা থাকে, তাহলে তার যদি কিছু বক্তব্য থাকে, তাহলে সেখানে কত শব্দ কি লিখেছেন, কত বড় কবিতা লিখছেন বা কত আয়তনে বড়, কতগুলো শব্দ চয়ন করছেন, এত ব্যাকরণ মেনে তিনি করছেন, আমার মনে হয় এই বাহুল্য বা এই সমস্তগুলো বর্জন করলে আমার মনে হয় কবিতা তার একটা, বিশেষ করে গদ্য কবিতা আজকের দিনে মানে সহজভাবে মানুষের কাছে পৌঁছানোর একটা উপায় বলে আমার মনে হয়, একটা বড় মাধ্যম কবিতা, তাহলে একটা বড় মাধ্যম হয়ে উঠতে পারে, সেটা আমার মনে হয়। তো ওইভাবে আমি জেতা হারা ওই বিষয়টা আমার মানে ওই কনসেপ্টটা আমি দেখছি না, আমি দেখছি যে কবি পার্থ সরকার, পাঠক পার্থ সরকার, দুজনে মুখোমুখি হলে পার্থ সরকার কবি হিসেবে তিনি যা লিখেছেন বা যে লেখাগুলো লিখছেন, পার্থ সরকার পাঠক হিসেবে সেগুলোকে কিভাবে গ্রহণ করছেন একজন পাঠক হিসেবে, এবং সেই যেহেতু সত্তাটা, বক্তব্যটা, ফিলোসফিটা, ব্যক্তি তো একটাই, ব্যক্তি একটাই, একটা রূপ হচ্ছে কবি আর একটা পাঠক, কিন্তু সত্তাটা তো, বক্তব্যটা একটা, দর্শনটাও একই, সুতরাং আমার মনে হয় সেখানে ইন্টারাক্ট করতে খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, সেখানে হয়তো দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে যে পাঠক হিসেবে এই অংশটা আরেকটু বললে ভালো হতো, বা আরেকটু সুন্দরভাবে বিশ্লেষণ করলে ভালো হতো, বা মানুষের এই কথাটা হয়তো আরেকটু বলার দরকার ছিল, যেটা না বলা কথা হিসেবে রয়ে গেছে। এই জায়গায় হয়তো কিছুটা চুলচেরা বিশ্লেষণ, বা যেটা হয়, যেটা সবসময় হয়, খুব ভালো প্রশ্ন, যে একজন কবি হিসেবে সবসময় আমি পাঠক, আবার একজন কবি, কারণ নিজের কবিতা তো সবসময় নিজেকে আগে করতে হয়, মানে প্রথম পাঠক আমার কবিতার বা যে কোনো কবি বা লেখকেরই প্রথম পাঠক হচ্ছেন তিনি নিজে। আমার ক্ষেত্রেও তাই, কবি হিসেবে আমার প্রথম, মানে আমার কবিতাগুলো তো প্রথম আমি পড়ি, সুতরাং ওই দ্বন্দ্বটা থেকে যায় যে আর একটু কতটা লেখা উচিত ছিল, বা আর একটু কী লিখলে আরও ভালোভাবে পৌঁছানো যায়, এটা চলতেই থাকে। এবং সেক্ষেত্রে যদি আমি হার জিতে প্রশ্নে যাচ্ছি না যে আমি এটা হারলে বা জেতা, মানে কে জিতবে বা কে হারবে, আমি সবশেষে বলবো যে এটাতে একেবারেই মানে পাঠক সমাজ, পাঠক পাঠিকা যারা কবিতাটা পড়বেন, মানে পাঠক পার্থ সরকারই এখানে যদি জেতার কথা বলেন জিতবে, কারণ যিনি পড়বেন তিনি বিচার করবেন, তিনি যদি কিছুটা অনুপ্রাণিত হন, তিনি যদি আমার কবিতা পড়ে তার দুঃখ, তার সুখ, তার ব্যথা, তার বেদনা, তার এগোনো, তার ইন্সপিরেশন যদি এখান থেকে পান, তার যে হতাশা, তার ডিপ্রেশন, তার সেগুলোকে কাটিয়ে উঠে যদি তিনি যদি কিছুটা তার জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে পাঠক মানুষটাই এগিয়ে থাকবে, আর তার হাতেই সব কিছু। কবি তো তার দায়িত্ব পালন করে যায়, কিন্তু পাঠককে সেই দায়িত্বটা নিতে হয় যে তাকে কতটা উদ্বুদ্ধ করতে পারলেন কবি, তাকে কতটা জীবন পথে এগোনোর উৎসাহ, বা তার যে পজিটিভনেস, ইতিবাচক দিকটা দেখাতে পারলেন, সেখানে যেমন কবির সাফল্য, তেমনি পাঠক হিসেবেও তাকে এগিয়ে দেওয়ার যে আনন্দ, সেটা সবশেষে কবি হয়তো জিতে যান, কিন্তু হারতে থাকে পাঠকের হাতেই সব কিছু থাকে। সুতরাং আমি বলবো যে পাঠকই এক্ষেত্রে সব কিছু, পাঠকের হাতেই নিয়ন্ত্রণ সব কিছু কবিতা। পাঠকের প্রতি দায়বদ্ধতা অবশ্যই বেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও বেশি লিখতে হবে যেগুলো এখনো পর্যন্ত বলা হয়নি, যে কথাগুলো আরও বলা দরকার। আজকের দিনে সমাজের যে পরিস্থিতি বা সামগ্রিক ঘটনা, যে সমস্ত বিষয়গুলো চলছে, সাম্প্রতিক বিষয়, কারণ আমরা একেবারেই আমরা বর্তমানটাকে নিয়েই তো চলি, বর্তমানটা চোখ বুজিয়ে থেকে আমরা তো অতীতটা নিয়ে বলতে পারি, কারণ অতীত তো ঘটে এসছে, ইতিহাস, সেগুলোর ওপর মানে সেগুলোকে নির্ভর করে আজকের বর্তমান। তো বর্তমানে যে সমস্ত বিষয় বা যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলোর কথা তো নিশ্চয়ই আমরা বলবো, কিন্তু সমস্যাগুলো বলে বা সমস্যাগুলো কেন হচ্ছে, বা কি কারণে, কি জন্য আমরা নিজেদেরকে ঠিকমতো, নিজের যে ভেতরে যে আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই যে একটা আগুন আছে, প্রত্যেকের মধ্যে যে একটা ভালো সত্তা আছে, সেইটাকে আমরা কিভাবে জাগিয়ে তুলব, প্রত্যেকের মধ্যেই সেটা প্রত্যেকেই করতে পারে, কিন্তু এই করার জন্য যে ইন্সপিরেশন, আমাদের বহু মহাপুরুষ বাংলা এসছেন,
তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো মানে আমরা একেবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রতিটা কবিতা, তার প্রত্যেকটা সঙ্গীত, তার প্রবন্ধ, সব কিছুতেই তিনি এই সমাজ দর্শন এবং মানুষের কথা একেবারেই শেষে মানে তিনি সবসময় মানুষের কথা, মানুষের সব কিছু নিয়ে একটা সামগ্রিক ভাবে তিনি তার পথও দেখিয়ে গেছেন যে কিভাবে মানুষকে চলতে হবে বা কিভাবে করলে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে নিজেকে আবিষ্কার করতে হবে। দুঃখ থাকবে জীবনে, প্রচুর দুঃখ। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের মানে সারা জীবনে এত দুঃখ পেয়েছেন, আমার মনে হয় যে খুব কম মানুষই ওই রকম ভাবে একটা দুঃখে ঋদ্ধ হয়ে একটা মানুষ কবিতা লিখে যাচ্ছেন, গান লিখছেন। একেবারে ভীষণ মানে এটা আমাদের ভীষণ হন্ট করে, আমাদের ভীষণ ইন্সপায়ার করে যে এত প্রতিকূলতার মধ্যে হয়তো ওই প্রতিকূলতাগুলো, ওই বেদনাগুলো তার ভেতরের সত্তাটাকে আরো বেশি করে প্রস্ফুটিত করেছে। মানুষের কাছে তিনি এখনো প্রাসঙ্গিক এবং আগামী দিনে তিনি প্রাসঙ্গিক থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, আজীবন প্রাসঙ্গিক থাকবেন। তো সেরকমভাবেই কবির কাজ হচ্ছে যে মানুষের জীবন যুদ্ধে মানুষকে ঠিক পথে কিভাবে চলবে সেই পথের সন্ধান দেওয়া এবং সঠিকভাবে বর্তমান পরিস্থিতিতে কিভাবে লড়াই করে সে এগিয়ে যেতে পারবে সেই সত্তাটাকে জানিয়ে তোলা, যেটা মানুষের মধ্যেই আছে। বৃষ্টির জলের শব্দ। বৃষ্টির জলের শব্দ শুনেছ কখনো? বৃষ্টির জলের শব্দ অনুভব করেছ? বৃষ্টির জলের শব্দে ঘুম এসেছে কখনো? বৃষ্টির জলের শব্দে আলোড়িত হয়েছে হৃদয় কখনো? বৃষ্টির জলের একটা ভাষা আছে, একটানা ঝরে গেলে যদি মন দিয়ে শোনো তবে তুমি অনুভব করবে তার কথা, তার বহু ব্যথা। বৃষ্টির জল অনেক কথা বলে দেয়, অনেক জানা অজানা কথা। শুধু একটু মন দিয়ে শুনে যাও, বুঝতে পারবে বৃষ্টির জলের ভাষা আর তার গোপন কথা। আগুন। আগুনের রং দেখেছো কখনো? আগুন জ্বলতে শুরু করলে ধীরে ধীরে তার লেলিহান শিখা ধিকি ধিকি করে জ্বলতে থাকে, আরো আরো ঊর্ধ্বে উঠতে থাকে পাক খেয়ে খেয়ে। লাল আভা নিয়ে জ্বলতে জ্বলতে কখনো সে রং বাবলায়, টের পাওয়া যায় না। শুধু থাকে তার আগ্রাসন। তখন তার একটাই উদ্দেশ্য, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে অতীতকে ছাই করে দেয় এ আগুন। যদি কখনো জ্বলে ওঠে বুকের মধ্যে, ভেবেছ কি কখনো নিভে যাবে? শুধু হারিয়ে গেছে। কখনো মনে হয় এই জীবনে হারিয়ে গিয়েছে, কখনো মনে হয় এই জীবনে এতটুকু আলো খুঁজে পাইনি। কখনো মনে হয় এই জীবনে শুধু স্বপ্ন দেখে গেছি। মনে হয় বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে দেখা হয়নি কিছু, আর দেখতেও চাই না। তাই এই জীবনে শুধু স্বপ্নই দেখে যেতে চাই, বাস্তবের রুক্ষতা চাই না। কবি ও কবিতা। আমি এক কবি, হাতে কবিতার খাতা আর কাঁধে একটা পাটের ব্যাগ নিয়ে আমি কবি, তার অহংকার, কবিদের দলে চলি। একটা কবিতা পড়ে সমাজের মানুষকে কি বার্তা দিতে পারি? আমি কি কোনো অসহায় মানুষকে তার আর্তনাদকে আমার কবিতা দিয়ে ভুলিয়ে দিতে পারি? তার চোখের জলকে আমি মুছিয়ে দিতে পারি? তা যদি নাই পারি, এই কবিতা আর আমার অহংকার সব ব্যর্থতার দলিল। দুঃখ। সুখকে কখনো অনুভব করেছো? ধরতে পেরেছো কখনো? সুখকে যতই ধরতে যাও বিনিময়ে শুধুই দুঃখ পাবে। দুঃখকে তাই ধরতে পারো, হৃদয়ে অনুভব করতে পারো, কারণ দুঃখ ভীষণ আন্তরিক। দুঃখ জানান দেয় তোমার অস্তিত্বের কথা, তোমার জীবনের কথা। এই জীবনের সুখ যা দিতে পারে না, দুঃখ তা দিতে পারে। নিজেকে জীবনের কাছে চিনিয়ে দিতে দুঃখ পারে। লড়াই, সংগ্রাম, বিপন্নতা, ব্যর্থতা, এই সব কিছু দুঃখ ছাড়া আর কেউ চেনাতে পারে কি? শুধু একটা কলম দিয়ে বহু পথ, বহু অতীত ফেলে আমি বর্তমানে ফিরেছি। একটা কলম দিয়ে
যা দিয়ে আমি পৃথিবীর ইতিহাস লিখতে পারি আর তাজমহলের মতো স্মৃতিসৌধ বানাতে পারি, যেখানে আমার মমতাজ আর আমার পৃথিবী। এ আমার কলম দিয়ে আঁকতে পারি আমার জীবনের সব অভিজ্ঞতা আর যা যা সবকিছু। এ আমার কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ আর আন্দোলন করতে পারি আর লিখতে পারি বিপ্লব দীর্ঘজীবী হোক। শুধু হারিয়ে গেছি, কখনো মনে হয় এই জীবনে হারিয়ে গিয়েছি, কখনো মনে হয় এই জীবনে এতটুকু আলো খুঁজে পাইনি, কখনো মনে হয় এই জীবনে শুধু স্বপ্ন দেখে গেছি, মনে হয় বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে দেখা হয়নি কিছু আর দেখতেই চাই না, তাই এই জীবনে শুধু স্বপ্নই দেখে যেতে চাই, বাস্তবের রুক্ষতা চাই না।